হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল এজেন্সি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। আবার আমরা হাজির হয়েছি আমাদের সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12 এর প্রথম অধ্যায় লিকুইড স্টেট অফ ম্যাটার বা পদার্থের তরল অবস্থার ক্লাসের কন্টিনিউশন নিয়ে। আজকের ক্লাসে আমরা মূলত শিখব আবদ্ধ পাত্রে তরলের বাষ্পচাপ সম্পর্কে এবং ওই বাষ্পচাপ নিয়ন্ত্রণকারী বিষয় সম্পর্কে। অর্থাৎ একটা আবদ্ধ পাত্রে কোনো তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো চলো আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। বাষ্পচাপ জানার আগে আমাদেরকে মূলত জানতে হবে যে তরলের স্ফুটন এবং বাষ্পায়ন এই ব্যাপারটা কি। তো আমরা সচরাচর সকলে খেয়াল করেছি যে পুকুরের জল অথবা নদীর জল কোন একটা সময় বিশেষ করে গ্রীষ্মকালে শুকিয়ে যায়। আবার যখন আমরা উনুনের উপর কোনো পাত্রে আমরা জল নিয়ে সেটাকে আমরা ফোটাতে থাকি তখনও কি হয়, ওই পাত্র থেকে জলের পরিমাণটা অনেক অংশে কমে যায়। তাহলে এখানে দেখলাম কি দুই ভাবে জলের পরিমাণটা কমছে। একটা ভাবে আমরা কি দেখলাম যেখানে জল ফুটছে না, আর একটা অংশে আমরা কি দেখলাম যেখানে জল ফুটছে। জল ফোটা মানে কি আমরা খুব সাধারণভাবে বলতে পারি কি, যখন কোনো তরলের শুধুমাত্র পৃষ্ঠতল থেকে জলীয় বাষ্প তৈরি হয় বা বাষ্প তৈরি হয় তখন সেই ঘটনাকে বাষ্পায়ন বলা হয়। আর যখন তরলের সমগ্র অংশ থেকে বাষ্প বা জলীয় বাষ্প তৈরি হয় তখন তাকে স্ফুটন বলা হয়। এই স্ফুটনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা বা টেম্পারেচার প্রয়োজন হয়। যেমনটা আমরা জানি যে জলের ক্ষেত্রে বা বিশুদ্ধ জলের ক্ষেত্রে তার স্ফুটনাঙ্কের মান হলো 100°C, অর্থাৎ 100°C উষ্ণতায় পৌঁছলেই তবেই যে কোনো পাত্রে উপস্থিত জলের সমগ্র অংশ থেকে কি তৈরি হবে, জলীয় বাষ্প তৈরি হবে। তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে কোনো তরল থেকে বাষ্প কিভাবে তৈরি হতে পারে। এক, বাষ্পায়ন প্রক্রিয়ায় বাষ্প তৈরি হতে পারে, অথবা স্ফুটন পদ্ধতিতেও বাষ্প তৈরি হতে পারে। তাহলে এবার আমরা দেখব এই বাষ্পচাপ বিষয়টি কি। আচ্ছা, আমরা কখন কি খেয়াল করেছি যে কোনো আবদ্ধ পাত্র যার ভিতরে কোনো তরল রাখা আছে, সে আবদ্ধ পাত্র যখন আমরা মুখটা বা ঢাকনাটাকে খুলি তখন সেখানে কিছুটা আমরা স্মেল পাই। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে যদি চাই, যে মনে করি যে আমার কোনো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেটা মুখ বদ্ধ অবস্থায় আছে, যখন আমরা সেই কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে মুখটাকে যখন আমরা খুলে ফেলি তখন সেই কোল্ড ড্রিঙ্কসের একটা স্পেসিফিক স্মেল আমাদের নাক পর্যন্ত পৌঁছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাই যে ওই কোল্ড ড্রিঙ্কসটাই গ্যাস বা বাষ্প আকারে ওই বোতল থেকে বা ওই পাত্র থেকে বেরিয়ে আসে এবং তার যেটা গন্ধ বা স্মেল সেটা আমরা অনুভব করতে পারি। তো ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কয়েকটা কেস আমরা নিয়েছি, যেখানে আমরা একটা আবদ্ধ পাত্র নিয়েছি এবং আবদ্ধ পাত্রের ভেতর আমরা কিছুটা পরিমাণ তরল নিয়েছি এবং সেই পাত্রটাকে আমরা কয়েকটি মুহূর্তের জন্য কয়েকটি টাইম পিরিয়ডে সেটাকে আমরা কি করলাম, অবজার্ভ করলাম। আমরা কি দেখতে পাচ্ছি যে T0, T1, T3, T4 এবং T5 এর 5টি টাইম ডিউরেশনে আমরা ওই পাত্রটা কি অবজার্ভ করে কি দেখলাম যে প্রথম ক্ষেত্রে এই যে আমরা তরল অংশটুকু নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে নিচের এই যে অংশটুকু, এটা কি অংশ? এটা হচ্ছে লিকুইড অংশ বা তরল অংশ, এবং এই পাত্রটা বদ্ধ অবস্থায় আছে এবং উপরে অংশটা কি, এটা হলো ফাঁকা অংশ। তো প্রথম ক্ষেত্রে কি দেখতে পেলাম যে ফাঁকা অংশের মধ্যে এই তরলের কোনো বাষ্প নেই, কিন্তু যত টাইম বা সময় অতিবাহিত হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি ওই ফাঁকা স্থানে যে তরলটা আমরা নিয়েছি, যেটা আমরা এক্সাম্পল হিসাবে আমরা তরলটাকে আমরা এ নাম দিয়েছি, সে এ তরলেরই বাষ্প এই ফাঁকা স্থানটা কিছুটা পরিমাণ দখল করেছে। যত সময় বেশি অতিবাহিত হচ্ছে দেখতে কি পাচ্ছি আমরা যে ওই ফাঁকা স্থানে ওই তরলটারই বাষ্প পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। একটা সময় গিয়ে কি দেখতে পেলাম, একটা সময় গিয়ে ওই ফাঁকা স্থানে ওই তরলের বাষ্পের পরিমাণ গিয়ে স্থির হয়ে গেল। যে সময়তে তরলের যে বাষ্প তার পরিমাণ যখন ফাঁকা স্থানটা স্থির হয়ে যায়, সে অবস্থাটাকে বলবো আমরা সম্পৃক্ত বাষ্প, বা ওই অবস্থাটাকে বলবো আমরা কি বললাম, সম্পৃক্ত অবস্থা। এবং ওই যে উক্ত গ্যাস বা উক্ত বাষ্প তাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বাষ্প। এখন আমরা সবাই কি জানি যে ইতিমধ্যে আমরা যে গ্যাসের ধর্ম সম্পর্কে জানি, সেখানে আমরা কি জেনেছি যে গ্যাসের কি আছে, চাপ আছে। তাহলে অবশ্যই এই যে ফাঁকা স্থানে যে গ্যাসগুলো আছে বা যে বাষ্পগুলো আছে, সে বাষ্পগুলো কি করবে, সে বাষ্পগুলো এই যে তরলের পাত্র, সে পাত্রের গায়ে কি প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। তাহলে এক্ষেত্রে বাষ্পচাপ বলতে তাকে বলতে চাইছে যে কোন তরলকে যদি আমরা কোন একটা আবদ্ধ পাত্রের মধ্যে নিই, তবে ওই তরল যে বাষ্পটা তৈরি করে এবং ওই বাষ্পটা ওই পাত্রের দেওয়ালে যে পরিমাণ চাপ সৃষ্টি করে, সেই চাপকেই বলা হয় তরলের বাষ্পচাপ। এবং যখন এই বাষ্পের পরিমাণ যখন ফিক্স বা নির্দিষ্ট হয়ে যায় বা ধ্রুবক হয়ে যায়, যাকে সহজ ভাষায় আমরা কি বলছি, যখন সম্পৃক্ত হয়ে যায়, তখন সেই সম্পৃক্ত বাষ্পের চাপকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক? তাহলে চলো আমরা
এই বাষ্প চাপেরই আরো বিভিন্ন তথ্যগুলো একটু জানি। আমরা এখন জানবো যে বদ্ধপাত্রের ভিতরে এই যে তরল থেকে সৃষ্ট বাষ্পচাপ তৈরি করছে, এই বাষ্পচাপগুলি মূলত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোন কোন বিষয়গুলি এই বাষ্পচাপের পরিমাণটাকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে। তো আমরা দেখি অনেকগুলো এফেক্টিং ফ্যাক্টর থাকলেও মূলত এই চারটি বিষয়ের উপর এই বাষ্পচাপ নির্ভর করে। একটা হলো তরলের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে উষ্ণতা, 3 নম্বর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে গেলে যে আমরা তরলটা নিয়েছি সেই তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কতটুকু তার উপর নির্ভর করবে। এবং 4 নম্বর হচ্ছে কি বদ্ধপাত্রের ফাঁকা স্থানের আয়তন। আচ্ছা, আমরা একে একে বুঝি এই বিষয়গুলো বলতে কি চাইছে। সর্বপ্রথম যেমনটা দেওয়া আছে তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি বলতে আমরা কি বুঝি, যদি আমরা একটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে চাই, যে মনে করি যে আমার কাছে তরল হিসাবে জল আছে এবং আমার কাছে তরল হিসাবে পেট্রোল আছে। তো আমাদের কমন সেন্স কি বলে যে জল এবং পেট্রোলের মধ্যে কোনটা খুব তাড়াতাড়ি উবে যায় বা কোনটা খুব তাড়াতাড়ি বাষ্প তৈরি করে? অবশ্যই পেট্রোল। তাহলে দেখা গেল কি যে পৃথিবীর সমস্ত তরলের মধ্যে কিন্তু বাষ্প তৈরি করার যে প্রবণতা সেটা কিন্তু এক নয়। তাহলে দেখা গেল যে যে সমস্ত তরল খুব সহজেই বাষ্প তৈরি করতে পারে বা যারা খুব সহজেই উদ্বায়ী হয় বা যারা বাষ্পীভূত হতে পারে, সেই সমস্ত তরলদের ক্ষেত্রে তাদের বাষ্পচাপও বেশি হয়। তার কারণটা কি? খুব সহজভাবে যদি আমরা দেখি, খুব সহজভাবে যদি আমরা দেখি যে আমরা এখানে দুটো যদি পাত্র নিই, বদ্ধপাত্র, একটি পাত্রতে পেট্রোল আর একটি পাত্রতে জল যদি আমরা নিই, তো আমরা কি দেখতে পাবো যেহেতু পেট্রোলের বাষ্প তৈরি করার প্রবণতা বেশি, তাই ফাঁকা স্থানে পেট্রোলের বাষ্পটাও বেশি থাকবে। আর যেহেতু এখানে বাষ্পের পরিমাণ বেশি, তাই তার বাষ্পচাপটাও খুব স্বাভাবিক বেশি হবে। যদি আমরা বলি যে এমনটা কেন হচ্ছে, তো কেনর পেছনে একটা ছোট্ট কারণ হতে পারে এটাই যে যে সমস্ত তরলের ক্ষেত্রে তাদের উপাদান অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কম, তাদের বাষ্প তৈরি হওয়ার প্রবণতা বেশি, এবং যাদের উপাদান অণুগুলির মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে বেশি, তাদের বাষ্প তৈরি করার প্রবণতা কম, ফলে তাদের বাষ্প চাপও কম। তাহলে দেখি আমরা যে পরবর্তী কারণ সেটা হচ্ছে উষ্ণতা। তো কি মনে হয় যদি আমরা কোনো সিস্টেমে অর্থাৎ এরকম আবদ্ধ বা বদ্ধ পাত্রতে যদি আমরা উষ্ণতাকে বৃদ্ধি করি, তাহলে কি হবে? আমরা উষ্ণতা যত বেশি বৃদ্ধি করব তত তরল থেকে বাষ্প তৈরি করার হার বাড়বে। যদি তরল থেকে বেশি পরিমাণে বাষ্প তৈরি হয় তাহলে কি হবে? বাষ্প চাপও বাড়বে। তাহলে বোঝা গেল কি আমরা আবদ্ধ পাত্রতে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি, তবে ওই আবদ্ধ পাত্রের ফাঁকা স্থানে তরলের বাষ্পচাপ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ উষ্ণতার সঙ্গে বাষ্পচাপ সমানুপাতিক। একই রকম ভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা ইতিপূর্বে দেখলাম যে বাষ্পায়নের ক্ষেত্রে কি হয়, বাষ্পায়নের ক্ষেত্রে শুধুমাত্র তরল তার পৃষ্ঠতল থেকে বাষ্পগুলো তৈরি করে। এখন যদি কথার কথা বলি, আমরা দুটো পাত্র নিয়েছি এবং এই দুটো পাত্রতে যদি আমরা একই রকম তরল নিই, মনে করছি এখানেও এই তরল আছে, এখানেও এই তরলই আছে, কিন্তু যেহেতু প্রথম পাত্রে তার পৃষ্ঠতলটা অনেক বেশি, এখানে আমরা 3 ইউনিট স্কোয়ার বা 3 সেন্টিমিটার স্কোয়ার বা কিছু একটা আমরা নিয়েছি, এবং দ্বিতীয় পাত্রের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা 1 ইউনিট স্কোয়ার বা 1 সেমি স্কোয়ার আমরা নিয়েছি। যেহেতু এর ক্ষেত্রফলটা বেশি, তাই কি হবে, এখানে বাষ্পায়ন হওয়ার জন্য বেশি জায়গা পাবে, ফলে এখান থেকে বেশি পরিমাণে বাষ্প তৈরি হবে। এবং একই সময়ে এখানে ক্ষেত্রফলটা কম থাকার জন্য বাষ্প তৈরি হওয়ার হার বা বাষ্প তৈরি হওয়ার পরিমাণটা কি হবে, এখানে কম হবে। তাহলে বোঝা গেল কি একই সময় সাপেক্ষে ক্ষেত্রফল বেশি হলে বাষ্পের পরিমাণটা বেশি হবে এবং ক্ষেত্রফল কম হলে বাষ্পের পরিমাণটাও কম হবে। ফলে যদি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করি, তাহলে যেহেতু বাষ্পের পরিমাণ বাড়ছে তাই বাষ্প চাপটাও বাড়বে, খুব স্বাভাবিক। এবং একই রকম ভাবে এখানে যেহেতু ক্ষেত্রফল কম হওয়ার জন্য বাষ্পের পরিমাণটা কমে যাচ্ছে, আমরা বলতে পারি কি এখানেও বাষ্পচাপটা কমে যাবে। তাই বলা যায় ক্ষেত্রফলের সঙ্গেও বাষ্পচাপটা হলো সমানুপাতিক, যত বেশি ক্ষেত্রফল তত বেশি বাষ্পচাপ। ঠিক একই রকম ভাবে চলো আমরা দেখি যে বদ্ধপাত্রের ফাঁকা স্থানের আয়তন এটার সঙ্গে কিভাবে নির্ভর করছে। আমরা আবার ধরে নিচ্ছি যে দুটি পাত্র যাদের ক্ষেত্রফল একই এবং দুটি পাত্রতেই একই ধরনের তরল আছে। তাহলে যদি একই ধরনের তরল থাকে, ক্ষেত্রফলও যদি একই থাকে, এবং এক্ষেত্রে যদি আমরা উষ্ণতাও যদি আমরা ফিক্স রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে এই ক্ষেত্রে
বাষ্প তৈরি হওয়ার হার এবং এই ক্ষেত্রে বাষ্প তৈরি হওয়ার হার তারা মূলত কি হবে, প্রায় সমান সমানই হবে। কিন্তু এইখানে যেহেতু আয়তনটা অনেক বেশি, জায়গাটা অনেক বেশি, তাহলে সৃষ্টি হওয়া যে বাষ্পগুলো তারা অনেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। তো আমরা ইতিপূর্বে বয়েলের সূত্র আমরা কি পড়েছি, বয়েলের সূত্র আমাদেরকে এটাই বলে যে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে তার চাপটা কি হবে, কমে যাবে। আর যদি আয়তন যদি হ্রাস পায় তাহলে চাপটা কি হবে, বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক। তাহলে বুঝতে কি পারলাম যে এই ক্ষেত্রে যেই পরিমাণ বাষ্প, এই ক্ষেত্রেও সেই পরিমাণই বাষ্প, কিন্তু ওই পরিমাণ বাষ্প এখানে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারছে, যেহেতু আয়তনটা বেশি তাই ক্ষেত্রে চাপটা কম। আর যেহেতু এখানে আয়তনটা কম আর বাষ্পের পরিমাণ কিন্তু একই, তাই এখানে চাপটা অনেক বেশি হবে যেহেতু আয়তনটা কম। তাহলে বোঝা গেল বদ্ধ পাত্রের আয়তন যত বেশি হবে তত বাষ্পচাপ কম হবে, এবং বদ্ধ পাত্রের আয়তন যত কম হবে তত বাষ্পচাপ বেশি হবে। ঠিক, তাহলে আমরা আরেকবার এখানে রিক্যাপ করে নিই যে প্রথম থেকে আমরা বলতে কি চাইছিলাম, যে তরলের প্রকৃতি অর্থাৎ তরলের উপাদান অণুগুলির মধ্যে আকর্ষণ বল যত বেশি তার বাষ্পচাপ তত কম, উষ্ণতা যত বেশি তার বাষ্পচাপ তত বেশি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পচাপ তত বেশি হবে। একই রকম ভাবে বদ্ধপাত্রের ফাঁকা স্থানের আয়তন যত বেশি হবে বাষ্পচাপ তত কম হবে। বোঝা গিয়েছে? আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। তারপরেও যদি কারোর মনে কোনো রকম ডাউট থাকে, কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানাবো। এবং যারা যারা আজকে এই চ্যানেলে এই ভিডিওটাকে নতুন দেখছি, অবশ্যই অনুরোধ করবো সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। পরবর্তীকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।